হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি তোমাদের অল্টারনেটিভ কারেন্টের ক্লাস নিয়ে। এর আগের ক্লাসে আমরা অল্টারনেটিভ কারেন্ট এবং ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ফর্ম ফ্যাক্টর, যেটা বাংলাতে আকৃতি গুণক বা আকৃতি গুণাঙ্ক বলা হয়, বা ধ্রুবক। তারপর চলো সার্কিট থিওরিতে পিওরলি রেজিস্টিভ সার্কিট নিয়ে আলোচনা করব এবং পিওরলি ইন্ডাকটিভ সার্কিট নিয়ে আলোচনা করব। তো শুরু করি। আমরা এর আগের ক্লাসে যেগুলো দেখেছিলাম সেগুলো একটু দেখে নিই। আমরা কারেন্টের অ্যাভারেজ ভ্যালু পেয়েছিলাম 2I0/π এবং আরএমএস ভ্যালু পেয়েছিলাম I0/√2, তাই তো? দেখো এখানটায় অ্যাভারেজের সঙ্গে পিক ভ্যালুর একটা রিলেশন রয়েছে, এখানটা রয়েছে কি আরএমএস এর সঙ্গে পিক ভ্যালু। তো আমরা দেখে নিই এখান থেকে যে অ্যাভারেজ এবং আরএমএস এই দুটোর মধ্যে কি সম্পর্ক থাকতে পারে। দেখি যে I/RMS/I/average ইকুয়াল টু আরএমএস এর জন্য আমরা পেয়েছি I0/√2, আর অ্যাভারেজের জন্য 2I0/π। এখান থেকে কি পাচ্ছি? I0/√2 ইন্টু এটা উল্টে যাবে গিয়ে π/2I0। তাহলে I0 ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি π/2√2 এই ভ্যালুটা প্রায় 1.11 হয়ে থাকে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে I/RMS ইকুয়াল টু তাহলে 1.11 ইন্টু এটা কি গুণ হয়ে যাচ্ছে I/average। এটা হচ্ছে আমাদের আরএমএস কারেন্ট এবং অ্যাভারেজ কারেন্টের একটা সম্পর্ক। এই যে অনুপাতটা পেয়েছিলাম আমরা আরএমএস এর সঙ্গে অ্যাভারেজের যে অনুপাত পেয়েছিলাম 1.11, এটাকে বলা হচ্ছে ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণক। তাহলে আমরা কি কি দেখলাম এখানটায়? অ্যাভারেজের সঙ্গে পিক ভ্যালুর রিলেশন পেয়েছিলাম, আরএমএস এর সঙ্গে একটা পিক ভ্যালু রিলেশন পেয়েছিলাম, আবার পেয়ে গেলাম আরএমএস এর সঙ্গে অ্যাভারেজের ভ্যালু, অ্যাভারেজের সম্পর্ক। আবার আরএমএস এর সঙ্গে যে অ্যাভারেজের যে রেশিও সেটাকে বলছে কি ফর্ম ফ্যাক্টর, এর মানটা হচ্ছে 1.11। এর আগে যে দুটো ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছো ভিডিওগুলো, তবে তোমাদের কেমন লেগেছে দেখে সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে, তোমাদের কাছ থেকে কোনো কমেন্টও পাইনি। তোমাদের যদি ভালো লেগে থাকে বা খারাপ লাগে, যে লাগতেই পারে, ভালো খারাপ, এইটা বা এটা দিতে পারো তো নাকি? তাহলে আমি বুঝতে পারবো কি হয়েছে, তাই তো? এটা দিলে বা এটা দিলে আমি বুঝতে পারবো কেমন লেগেছে। তোমরা আবার হয়তো ভাববে এখন তো ডিজিটাল ইন্ডিয়ার যুগ, ডিজিটাল ইন্ডিয়া চলছে, এটাকে আঙ্গুঠা দেবো নাকি? হ্যাঁ, আঙ্গুঠা দিতে হবে তো, একটু ওখানটায় ক্লিক করে দেবো, তাহলে হবে ডিজিটালে গিয়ে। আমরা এবারে রেজিস্টিভ সার্কিট নিয়ে আলোচনা করবো, পিওরলি রেজিস্টিভ সার্কিট যেটা। ওখানে যাওয়ার আগে একটু কারচপ ল দেখে নিই। কারচপ দুটো ল দিয়েছিল, এটাকে কেভিএল এবং একটাকে কেসিএল বলে। কেভিএল হচ্ছে এটা কারচপ ভোল্টেজ ল, এটা হচ্ছে কারচপ কারেন্ট ল। আর ভোল্টেজ লটাই দেখে নিই, কেন দেখি আমাদের লাগবে একটু আগে, একটু পরে লাগবে আমাদের কাজে, ওই রেজিস্টিভ সার্কিট গুলো কাজে লাগে বলে দেখে নিচ্ছি। ধরে নাও যে কোনো একটা বদ্ধ সার্কিট রয়েছে, এসি দিই, কোনো একটা ক্লোজ সার্কিট রয়েছে, এখানে সোর্স দেওয়া হয়েছে, এখানে রেজিস্ট্যান্স রয়েছে। ধরে নাও কোনো একটা মুহূর্তে এই দিক দিয়ে বা এই দিক দিয়ে কারেন্ট তো বেরোবে, আর কোনো একটা মুহূর্তে ধরে নাও এই দিক দিয়ে কারেন্ট বেরোচ্ছে, প্রবাহ মাত্রা হচ্ছে আই। এবার যে ইএম দিয়েছে, ভোল্টেজ দিয়েছে ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। আমরা সবসময় সাইন ওয়েভ নিয়ে কাজ করবো, এটা সাইন ওয়েভ থেকে আমরা পেয়েছিলাম। তাহলে এখানটায় দেখো কারচপ ভোল্টেজ ল বলছে কি, যেটা একটা লুপ, একটা লুপ তো আরো লুপ থাকতে পারে, এখানটায় আরো লুপ থাকতে পারে।
আরো সোর্স থাকতে পারে এখানটায়, না থাকার কিছু নাই। তাহলে বলছে কি আমরা একটা লুপ নিয়ে কাজ করবো, বোঝাবো আর কি, একটা লুপ নিয়ে দেখবো। তাহলে এই লুপে দেখো আমাদের একটা লুপ রয়েছে, এখানটাই সোর্স রয়েছে, একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং প্রবাহ মাত্রা রয়েছে। তো কারচপ বলছে কি যেখানে অ্যাপ্লাইড ভোল্টেজ অর্থাৎ এইটা সমান হবে কার সঙ্গে, এই লুপের যে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্স এর সঙ্গে এই লুপের প্রবাহ মাত্রার গুণফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ আর রেজিস্ট্যান্স এবং প্রবাহ মাত্রা আই এদের যা গুণফল, এই গুণফলের সঙ্গে অ্যাপ্লাইড ভোল্টেজটা সমান হবে। তোমরা ক্লাস 10 পড়ে আসছো যে ভি ইকুয়াল টু আই আর, তাই তো? ক্লাস 10 পড়ে আসছো। এখানে কারচপ বলছে এটা, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিয়ে করলাম, যদি দুটো রেজিস্ট্যান্স থাকতো, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে R1 R2, তাহলে কি পেতাম? তাহলে একই মতো ভাবে হয়ে যেত কি R1 ইন্টু আই প্লাস R2 ইন্টু আই ইকুয়াল টু ভি। এটা কি বলছে লুপের মধ্যে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সমস্ত রেজিস্ট্যান্সের সঙ্গে প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টির সঙ্গে এই অ্যাপ্লাইড ভোল্টেজটা সমান হবে। তাহলে আমাদের এই লুপে দুটো রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের সঙ্গেই প্রবাহ মাত্রা গুণ করলাম R1i প্লাস R1i এবং R2i, এদের যা বীজগাণিতিক সমষ্টি এটা পাচ্ছি, এই বীজগাণিতিক সমষ্টির সঙ্গে এখানকার অ্যাপ্লাইড ভোল্টেজটা সমান হবে। এটা হচ্ছে কিরচফ ল। তাহলে কিরচফ ল আমরা দেখে নিলাম কেভিএল। এবার আমরা চলে যাব কোথায়? পিওরলি রেজিস্টিভ সার্কিট, অর্থাৎ এখানে শুধুমাত্র আর থাকবে যে সার্কিটে, শুধু আর থাকবে, তাহলে আরটা নিয়ে নেই। এই আর রয়েছে, এখান থেকে আমরা একটা সোর্স দিয়ে দিলাম, এসি সোর্স আর রয়েছে, আর ধরে নিলাম কোনো একটা মুহূর্ত পার্টিকুলার টাইমে এদিক দিয়ে কারেন্ট নির্গত হচ্ছে। এর সোর্স যেটা রয়েছে সেটা ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি বলে দিয়েছে ধরে নাও, বা ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি হতে পারে, কারণ ভি একই জিনিস বোঝায়। এই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ, এই মুহূর্তে দিয়ে কারেন্ট বেরোচ্ছে প্রান্ত দিয়ে, এখানটায় রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে আমরা কিরচফ থেকে কি বললাম? কেভিএল থেকে আমরা বললাম এখানটায় রেজিস্ট্যান্স এবং প্রবাহ মাত্রার গুণফলটা হবে কি অ্যাপ্লাইড ভোল্টেজের সঙ্গে সমান, অর্থাৎ ভি ইকুয়াল টু আই আর। ভি এর যদি আমি ভি এর মানটা বসিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি ভি নট সাইন ওমেগা টি ইকুয়াল টু আই আর। আমরা যদি কারেন্ট বের করি আই, তাহলে আই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? আই ইকুয়াল টু ভি নট বাই আর সাইন ওমেগা টি, তাই তো? আই নট ভি নট তোমরা জানো কি ভোল্টেজের পিক ভ্যালু, তাহলে আই ইকুয়াল টু লিখতে পারি এখানে ভি নট বাই আর, এই পার্টটা কনস্ট্যান্ট ভ্যালু, ভোল্টেজের পিক ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকবে এবং আর রেজিস্ট্যান্স যেটা সেটাও কনস্ট্যান্ট। এখান থেকে এটা লিখতে পারি আই নট এর নতুন কনস্ট্যান্ট সাইন ওমেগা টি। তো এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম যে কারেন্টের ইকুয়েশন এই পিওরলি রেজিস্টিভ সার্কিট থেকে। এবার দেখো আমরা যে অ্যাপ্লাইড ভোল্টেজ নিয়েছিলাম ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এবং পেলাম কি যে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তাই তো এখানে কি করলাম? আমরা শুধু কেভিএল লাগিয়ে যা কিছু করিনি, শুধুমাত্র কেভিএল অ্যাপ্লাই করেছি। কেভিএল কি বলছিল? বললাম প্রথমে তো বললাম যে অ্যাপ্লাইড ভোল্টেজটা ওই লুপের রেজিস্ট্যান্স এবং প্রবাহ মাত্রার গুণফলের সঙ্গে সমান হবে। যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে? একাধিক রেজিস্ট্যান্স এবং ওদের প্রবাহ মাত্রার গুণফলের যে বীজগাণিতিক সমষ্টি পাবো আমরা যোগফল, তার সঙ্গে সমান হবে। এখানে আমরা পেয়ে গেলাম ভি ইকুয়াল টু আই আর, ভি এর মানটা বসিয়ে দিয়েছি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি ইকুয়াল টু আই, তাহলে আই পেয়ে গেলাম ভি নট বাই আর সাইন ওমেগা টি। তাহলে আই ইকুয়াল টু কি হচ্ছে? এটা যদি কনস্ট্যান্ট ভ্যালু, তখন আমরা নতুন কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি আই নট, তো আই নট সাইন ওমেগা টি। তোমরা আগের ক্লাসে দেখে আসছো
যে সাইনের সঙ্গে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় ফেজ। একটু মুছে দিচ্ছি, ওটা ফেজ বলা হয়, তাই তো, বা দশা পার্থক্য। সাইনের সঙ্গে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় ফেজ বা দশা পার্থক্য। আর দশা পার্থক্য কি? দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, পাথ ডিফারেন্স। তোমরা শিখে আসছো। এখানে দেখো দুটো যে আমরা ইকুয়েশন পেয়েছি, ভোল্টেজ এবং কারেন্টের, দুটোরই দেখো ফেজ কিন্তু সেম রয়েছে। তাহলে ফেজ ডিফারেন্স কত পাবো আমরা? ফেজ ডিফারেন্স কত পাবো? ওমেগা টি এখান থেকে মাইনাস অফ ওমেগা টি ইকুয়াল টু 0। ফেজের কোনো ডিফারেন্স নাই, পরিবর্তন নাই। যদি ফেজের ডিফারেন্স না থাকে তাহলে পাথেরও কোনো পরিবর্তন থাকবে না, কারণ আমরা জানি ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। ফেজের কোনো ডিফারেন্স নাই, পরিবর্তন নেই, তাহলে পাথেরও কোনো পরিবর্তন থাকবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু ওদের কোনো ফেজ ডিফারেন্স নেই, তাহলে পাথেরও কোনো পরিবর্তন নেই, অর্থাৎ দুটো সময়ের সঙ্গে একই সঙ্গে বেরোবে এবং একই সঙ্গে আসবে। অর্থাৎ কি মতো, যদি আমরা গ্রাফটা করি, অর্থাৎ এটা একই সঙ্গে 0 হবে, অর্থাৎ মিনিমাম ভ্যালু দেবে, এবং একই সঙ্গে ম্যাক্সিমাম ভ্যালু দেবে। গ্রাফটা দেখে নিই। ধরে নাও এটা ভোল্টেজের, এই কোশ্চেনটা ভোল্টেজের গ্রাফ, ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। এবার কারেন্টের করবো, তাহলে কারেন্টেরটা আমরা পেয়ে যাবো কি মতো, এই মতো ঠিক পেয়ে যাবো। তাহলে এখানটা কি আমাদের মিল, যেখান থেকে ভোল্টেজের ইকুয়েশনটা বেরিয়েছিল 0 থেকে, সেখান থেকে কারেন্ট বেরোচ্ছে, অর্থাৎ 0 তে দুটো 0। যেখানে ভোল্টেজের পিক ভ্যালু পাচ্ছি সেখানে কারেন্টেরও ঠিক পিক ভ্যালু পাচ্ছি। যেখানে ভোল্টেজের নেগেটিভ ভ্যালু পাচ্ছি পিক, সেদিকেও কারেন্টের নেগেটিভ পিক ভ্যালু পাচ্ছি। যেখানে ভোল্টেজ 0 সেখানে কারেন্টও 0। দেখো এটাই বলছিলাম, যেখানে ফেজ ডিফারেন্স কোনো পরিবর্তন, ফেজ ডিফারেন্স 0 দুটোর মধ্যে, তাহলে ওদের পিক ভ্যালু এবং 0 দুটো একই টাইমের সঙ্গে হবে, একই স্থানে থাকবে। তবে দেখো এখানটায় ভোল্টেজের কার্ভ এবং যে কারেন্টের কার্ভ দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। এই যে একটা উপর দিয়ে গেছে, একটা নিচে দিয়ে গেছে। এটা কি বোঝাচ্ছে? এখান থেকে দেখে বুঝতে পারছি যেটা হচ্ছে পিক ভ্যালু ভোল্টেজের, এটা হচ্ছে পিক ভ্যালু কারেন্টের। তাহলে মানটা, কারেন্টের যে পিক ভ্যালুর মান সেটা ভোল্টেজের পিক ভ্যালুর মান থেকে কম, অর্থাৎ কারেন্টের আই নটটা ভি নট থেকে ছোট হবে। কি করে ছোট হবে তাহলে দেখি, আই নট কি ভি নট থেকে ছোট হচ্ছে? এখানে আমরা কি লিখলাম ওই প্রথমে ইকুয়েশনটা করার সময়, যে আই নট ইকুয়াল টু কি বসেছিলাম, ভি নট বাই আর। এটা লিখেছিলাম না আই নটের জায়গাতে, ভি নট বাই আর এর জায়গাতে আই নট লিখেছিলাম, তাই তো। ভি নট বাই আর সমান আই নট বসেছিলাম। তাহলে আই নটের ভ্যালুটা কি পাচ্ছি, ভি নট কে আর দিয়ে ভাগ করছি, তারপর আই নট পাচ্ছি। তাহলে ভি নট অবশ্যই বড় হবে, যেহেতু ওকে আর দিয়ে ভাগ করে আই নট পাচ্ছি। কিংবা আমরা এখান থেকে বলতে পারি যে ভি নট ইকুয়াল টু আর আই নট। ভি নটের সঙ্গে আই নট কি হচ্ছে, আর এর সঙ্গে গুণ করার পর সমান হচ্ছে, তাহলে আই নট তো ছোট, তাই কি না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই নটটা ছোট, ওটা ছোট বলে ওটা নিচে রয়েছে এবং ভি এর কাপটা রয়েছে উপরে। কি বোঝা গেছে? এটুকু মুছে দিলাম। এরপরে এটা হলো আমাদের ওয়েভ ইকুয়েশন, মানে ওয়েভ ডায়াগ্রাম। এরপরে দেখে নিচ্ছি ফেজার ডায়াগ্রামটা কি মতো হতে পারে। এর ফেজার ডায়াগ্রামটা, ফেজার ডায়াগ্রাম বলতে এই ফেজ থেকে, আমরা ওয়েভ ডায়াগ্রাম বলতে ওয়েভ থেকে দেখলাম, এবার ফেজ থেকে দেখবো। এই মতো বেরোচ্ছে, সাইনের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত, এটা আমরা অ্যাঙ্গেল বলি তো, তাই না? সাইন থিটা, সাইন থিটা বলতে আমরা কি বুঝি, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এখানটায় দেখো এইটুকুটা হচ্ছে অ্যাঙ্গেল ওমেগা টি, আর এটা বোঝাচ্ছে আমাদের ভোল্টেজ বোঝাই, তাহলে এটা বোঝাচ্ছে কি অ্যারোটা ভি নটের
মান, অর্থাৎ পিক ভ্যালু ধরে নাও। যেহেতু ফেজের কোনো পরিবর্তন নেই, একই সঙ্গে একই বরাবর চলছে, তাহলে আমাদের আই নটের ভ্যালুটা এর বরাবরই হবে। আই নটটা আমাদের এই বরাবরই হবে একই লাইনে। কেন? যেহেতু কোনো ফেজের কোনো পরিবর্তন নেই, এই যত অ্যাঙ্গেল করেছে এখান থেকে ওমেগা টি, এরও তো অ্যাঙ্গেল একই ওমেগা টি, তাহলে এও ওমেগা টিতে যাবে, একই রেখা বরাবর যাবে, তাই তো? তাহলে আমাদের পিওর রেজিস্টিভ সার্কিটে দেখলাম কারেন্ট এবং ভোল্টেজ দুটো একই ফেজে থাকছে, ফেজের কোনো পরিবর্তন হচ্ছে না। দুটো একই ফেজে থাকার জন্য আমরা দুটোকে এভাবে প্রকাশ করতে পারি যে ভি আই, কিংবা এভাবেও আর আই। আর আই বলতে কি বোঝাচ্ছে? যে রেজিস্টিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজ একই দিকে চলছে, ফেজের কোনো পরিবর্তন হচ্ছে না, সেম ফেজ। এবারে এদের মানটা কত পাবো? পিক ভ্যালুর মানটা কি করে বের করবো এখান থেকে? কি করে এই মানটা বের করে নাও, এটা তো এই পিক ভ্যালু, এখান থেকে এদিক থেকে বের করে নাও। এইটুকুটা হচ্ছে পিক ভ্যালু ভি নট, এবং এখান থেকে এইটুকুটা হচ্ছে কি আই নট। বোঝা যাচ্ছে? না বুঝতে হলে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, তাহলে হয়তো আরো ভালো করার চেষ্টা করবো আমি। তো আমরা দেখলাম ফেজার ডায়াগ্রাম কার? পিওরলি রেজিস্টিভ সার্কিটের। এরপরে আমরা দেখে নেব ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, এবং ওখান থেকে কি পাচ্ছি। তাহলে একটা ইন্ডাক্টর রেখে নিই। এখানে একটা ইন্ডাক্টর, এখানে অ্যাপ্লাইড সোর্স, ইন্ডাক্টর এল। ইন্ডাক্টরের একক কি? হেনরি। আমরা ইন্ডাক্টরকে হেনরি দিয়ে প্রকাশ করি, এবং ইন্ডাক্টরকে এল দিয়ে লেখা হয়, ওর একক হেনরি, এবং ওকে এল দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা ধরে নিলাম যে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। তাহলে এখানে কি হবে? এখানে একই মতো হবে, একটা পার্টিকুলার টাইম ধরে নিলাম কারেন্ট এদিকে বেরোচ্ছে আই। তোমরা ইন্ডাক্টর পড়ার সময় দেখেছো যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেখানে একটা ইএমএফ তৈরি হয়, তড়িৎচালক বলের উদ্ভব ঘটে, যেটা এই প্রবাহটাকে বাধা দেওয়ার চেষ্টা করে সবসময়। তাহলে আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখবো এখানে কি হবে? তড়িৎচালক বল উৎপন্ন হবে, সেই মানটা কি হয়ে থাকে? এল ডিআই ডিটি। যে তড়িৎচালক বলটা উৎপন্ন হচ্ছে ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, এই মানটা উৎপন্ন হয়। তাহলে এখানে একই মতো আমরা কেভিএল লাগাবো, কার্চফের ভোল্টেজ ল লাগাবো। এখানকার যে উৎপন্ন ইএমএফ সেটা হবে কি এর সঙ্গে সমান, অ্যাপ্লাইড ভোল্টেজের সঙ্গে। তাহলে করে দাও এল ডিআই ডিটি ইকুয়াল টু ভি, ভি ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো ভি নট সাইন ওমেগা টি, ভি নট সাইন ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা ডিআই ইকুয়াল টু ভি নট বাই এল সাইন ওমেগা টি ডিটি লিখতে পারি। কেন? আমরা তো কারেন্ট বের করবো, আই বের করবো, তো তাহলে আই বের করে ডিআইটা রাখতে হবে, বাকিটা ওই দিয়ে করে দিলাম। এবার উভয় দিকে ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন করলে আমরা আই ভ্যালুটা পেয়ে যাবো। উভয় দিকে ইন্টিগ্রেশন করে নিলাম, এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে বাইরে থাকলো। এখানে পেয়ে গেলাম আই ইকুয়াল টু ভি নট বাই এল সাইন ওমেগা টি, ইন্টিগ্রেশন করলে কি পাবো? মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা। তাহলে আমরা আই ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস ভি নট বাই এল ওমেগা কস ওমেগা টি। দেখো আমাদের কারেন্টের ইকুয়েশন আগে বলে পেয়েছিলাম সাইন দিয়ে, কিন্তু এখানে পেয়ে গেলাম কস দিয়ে। কেন? কিছু একটা গন্ডগোল হচ্ছে তাহলে এখানটায়। কি হচ্ছে?
এখানে ফেজের পরিবর্তন ঘটছে। ফেজের পরিবর্তন ঘটার জন্য আমরা কসে পেয়ে গেছি। আমরা করবো কি, আমরা এটা সাইনে নিয়ে যাবো। তো সাইনে নিয়ে যেতে হলে কি করতে হবে, কসটা আমরা কিভাবে সাইনে নিয়ে যেতে পারি, মাইনাস ভি নট এল ওমেগা, এটা আমরা সাইন করতে পারি না এভাবে, সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি, তাই তো? পাই বাই 2 দিয়ে ফেজটা মাইনাস করলে আমরা সাইন পেয়ে যাবো। এবার দেখো, তোমরা ম্যাথ করতে গিয়ে দেখেছো যে মাইনাস সাইন থিটাকে আমরা সাইন অফ মাইনাস থিটা লিখতে পারি, কি পারি তো? তাহলে এই বাইরে মাইনাসটা আমি ভিতরে ঢুকে দেবো এখানটায়। এটা তো থিটা পার্ট, এই পার্টটা তো থিটা, এই পার্টটা থিটার সঙ্গে কম্পেয়ার করলে আমরা একটা পাচ্ছি। তাহলে এই মাইনাসটাকে আমরা বাইরে ভিতরে ঢুকে দেবো, বাইরে থেকে ভিতরে ঢুকে দেবো। তাহলে পেয়ে যাচ্ছি, দেখো, আই ইকুয়াল টু ভি নট এল ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস থেকে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস পাই বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন, আই ইকুয়াল টু ভি নট বাই ওমেগা ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। এটা আমরা যদি চেঞ্জ করি, এখানে লিখতে পারি যে ভি নট বাই ওমেগা এল, নিচের পার্টটা দেখো, ভি বাই আর হচ্ছে না, এটা তার রেজিস্ট্যান্স, আমরা রেজিস্ট্যান্স সঙ্গে তুলনা করতে পারি পার্টটাকে, ওমেগা এল পার্টটাকে আমরা রেজিস্ট্যান্স সঙ্গে তুলনা করতে পারি, কারণ কারেন্ট ইকুয়াল টু ভি বাই আর। তো ভি বাই আর যে আমরা আগেটা যেভাবে করলাম, এই পার্টে আমরা একটা নতুন রেজিস্ট্যান্স দিতে পারি নাম, এটাকে আমরা দিয়ে দিলাম নতুন একটা রেজিস্ট্যান্স এক্স এল, অর্থাৎ ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। এটা আমার থাকলো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। এবারে I naught equal to V naught by XL sin omega t minus pi by 2। এবার আমরা XL কে চেঞ্জ করতে পারি, XL এর জায়গাতে আমরা Z, একটা নতুন রেজিস্ট্যান্স আকারে লিখব, V naught equal by Z sin omega t minus pi by 2। এই z equal to এখানটায় xl, z equal to xl, এবং এই z কে ইম্পিডেন্স বলা হয়। z equal to xl, z কে বলা হয় কি, ইম্পিডেন্স। এবারে আমরা এটাকে i ইকুয়াল টু i নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2 এ চেঞ্জ করে দিলাম। এখানটায় ভি নট বাই জেড ইকুয়াল টু i নট, এই জেডটাকে আমরা একটা নতুন রেজিস্ট্যান্স আর এর সঙ্গে তুলনা করে লিখলাম। যেটা হচ্ছে কি ইম্পিডেন্স, এক্সেল এর সঙ্গে সমান। আর এক্সেলটা কি, এক্সেল কি, এক্সেল আমাদের ছিল ওমেগা এল, তাই তো? এখানে চেঞ্জ করেছিলাম ওমেগা এল জায়গায় আমরা এক্সেল লিখেছিলাম। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম আমাদের কারেন্টের ইকুয়েশনটা। কারেন্ট ইকুয়েশন আমরা ফাইনালি কি পেয়ে গেলাম, i ইকুয়াল টু i নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। এখানে দেখো যে কারেন্ট ভি ছিল কি, ভি নট সাইন ওমেগা টি, ভি এর থেকে পাই বাই 2 পিছিয়ে আছে না, এটা ছিল ওমেগা টি, এখানে রয়েছে কি পাই বাই 2 মাইনাস ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে পাই বাই 2 ফেজে পিছিয়ে আছে, তাহলে এখানে ফেজ ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি কতটা, পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানটা দেখো কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে ভোল্টেজের চেয়ে। এর যদি আমরা ফেজার ডায়াগ্রাম করি তাহলে কি মতো পাবো দেখি। এবারে ওর
ফেজার ডায়াগ্রামগুলো আমরা দেখব কি মতো হয়। প্রথমে দেখো ওদের দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স কি মতো। ফেজ ডিফারেন্স কত? এর রয়েছে ওমেগা টি ফেজ মাইনাস অফ এর ফেজ কত ওমেগা টি মাইনাস পাই বাই টু। এখানে কি হবে ওমেগা টি ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস প্লাস পাই বাই টু। তাহলে এদের ফেজ ডিফারেন্স পেয়ে গেলাম আমরা পাই বাই টু, অর্থাৎ কারেন্ট পাই বাই টু ফেজ নিয়ে পিছিয়ে আছে, তাই তো। এবারে এর ফেজার ডায়াগ্রামটা কি মতো হবে? ফেজার ডায়াগ্রাম দেখে নিই। টাইম অ্যাপ্লাইড ভোল্টেজটা দেখো ওমেগা টি অ্যাঙ্গেল করে রয়েছে, এটা ধরলাম আমরা অ্যাপ্লাইড ভোল্টেজের শীর্ষমান ভি নট, অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি। এবারে এই ওমেগা এই অ্যাপ্লাইড যে ভোল্টেজ রয়েছে এর থেকে অ্যাপ্লাইড ভোল্টেজ থেকে কারেন্ট পাই বাই টু অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে রয়েছে। অর্থাৎ পিছিয়ে রয়েছে বলতে নিচের দিকে থাকবে, তাহলে কি করে এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পিছিয়ে রয়েছে। এটা হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা পাই বাই টু। এটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং অ্যাপ্লাইড ভোল্টেজের ফেজার ডায়াগ্রাম। এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি, এটা হচ্ছে ভি নট এর মান, এটা 0, আর এখান থেকে আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আই নট এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের কি ফেজার ডায়াগ্রাম। এবার দেখো আমরা যে বললাম একটু আগে ইম্পিডেন্স জেড, জেড কে বললাম কি আমরা ইম্পিডেন্স, জেড কে এক্স এল এর সঙ্গে ইকুয়াল ছিল। এক্স এলটা কি ছিল? এক্স এল ছিল আমাদের এল ওমেগা বা ওমেগা এল। তাহলে আমরা এখানটায় যে আই নট পেয়েছিলাম, আই নট কি থেকে পেয়েছিলাম? ভি নট বাই জেড করে। তাহলে দেখো আমরা কারেন্ট ইকুয়াল জানি কি, কারেন্ট ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এই জেড এবং আর দুটো একই জাতীয় রাশি, যদি দুটো একই জাতীয় রাশি হয় তাহলে দুটোর এককগুলো সেম হবে, একই হবে। তাহলে আর এর যা ওম রেজিস্ট্যান্স যেটারও একই একক, অর্থাৎ যেটারও একক হচ্ছে ওম। তাহলে আমরা ইন্ডাকটিভ সার্কিট এবং পিওরলি ইন্ডাকটিভ এবং পিওরলি রেজিস্টিভ সার্কিট দেখলাম, ওদের থেকে কারেন্ট ইকুয়েশনগুলো বের করলাম। এবার দেখে নেব এই দুটো সার্কিটের জন্য পাওয়ারটা কি মতো হবে। এই দুটোর এর জন্য আমাদের এই বর্তনীর ক্ষমতা, সেই ক্ষমতা কি মতো হতে পারে। প্রথমে আমরা করে নেব রেজিস্টিভ সার্কিটের জন্য। তাহলে দেখো রেজিস্টিভ সার্কিটে যে আমাদের বর্তনীর ক্ষমতা, আমরা কি জানি পি ক্ষমতা ইকুয়াল টু ভিআই, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল হচ্ছে ক্ষমতা। এটা আমরা ক্লাস 10 করে এসেছি ডিসি সার্কিটের জন্য। যেহেতু এটা ভ্যারিং কারেন্ট, ভ্যারি করছে অলরেডি কারেন্ট, তাহলে আমাদের হয়ে যাবে সময়ের সঙ্গে ভ্যারি করার জন্য পিটি ইকুয়াল টু ভিটি আইটি। এই কোশ্চেন আমাদের কারেন্ট এবং ভোল্টেজের মান দিয়ে দেয়, দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে টাইম দিয়ে দিল, এই টাইমের জন্য আমাদের কারেন্টের যে পাওয়ার সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করবো, ওই ইকুয়েশন আমাদের কারেন্ট এবং যে ভোল্টেজ ইকুয়েশন রয়েছে সেখানটা আমরা টি এর মানটা বসে দিলে কি ইকুয়েশনটা কি ভি নট সাইন ওমেগা টি ইন্টু আই নট সাইন ওমেগা টি। এটা কার জন্য? পিওর রেজিস্টিভ সার্কিটের জন্য, অর্থাৎ যেখানটায় দুটোর ফেজ সমান, কারেন্ট এবং ভোল্টেজের ফেজ কিন্তু সমান আছে। তাহলে এখানটায় যদি আমাদের যে কোনো একটা টাইমে বের করতে বলে পাওয়ার, তাহলে ওই টাইমটা আমাদের পুট করে দিলেই পাওয়ারটা পেয়ে যাবো। কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা কি হবে?
আমাদের অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। দেখো আমরা অ্যাভারেজ পাওয়ারকে বের করে দেখি তো। অ্যাভারেজ পাওয়ার আমরা বের করবো একটা পূর্ণ সাইকেলের জন্য। তাহলে দেখো আমরা অ্যাভারেজ বের করা, যেটা সময়ের সঙ্গে যে সমস্ত জিনিস ভেরিয়েবল তাদের অ্যাভারেজ ভ্যালু বের করা একটা প্রথমেই ইকুয়েশন দিয়েছিলাম, বেসিক ইকুয়েশন। ওখানে আমরা পেয়ে যাবো পি অ্যাভারেজ ইকুয়াল টু ভিআই টাইম ইন্টিগ্রাল বাই ডিটি, তাই তো? এটা তো ইকুয়েশন আমাদের, এইভাবে করলে আমরা পেয়ে যাবো। দেখি এইভাবে করে পাই কিনা। তাহলে অ্যাভারেজ ডিটি ইন্টিগ্রাল নিচে ডিটি টাইম 0 টু টি, টাইম 0 টু টি, ফুল সাইকেল জন্য বের করছি। মানে ভি এবং আই এর মানগুলো অবশ্যই দিয়েছি। ভি এর মান ভি নট সাইন ওমেগা টি এবং আই এর মান আই নট সাইন ওমেগা টি। এবার দেখো এখানে ভি নট এবং আই নট হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে ওরা বাইরে বেরিয়ে আসবে। ভি নট আই নট বাইরে বেরিয়ে আসলো। এখান থেকে আমি ইন্টিগ্রেশন করে টি পাবো এবং ভ্যালু বসে দিলে ক্যাপিটাল টি। এখানে টি পেয়ে গেলাম। থাকলো কি সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি অর্থাৎ সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এই থাকলো আমাদের। এবার আমরা যখন কারেন্টের জন্য অ্যাভারেজ ভ্যালু বের করছিলাম আমি, তখন ওই ক্লাসে বলেছিলাম যে সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা করতে পারি না। তার জন্য কি করতে হবে বলেছিলাম, স্কোয়ারের সঙ্গে যে হবে যে 2 দিয়ে গুণ করে এবং 2 দিয়ে ভাগ করে এটাকে চেঞ্জ করেছিলাম। কারণ এটাকে আমরা লিখতে পারি এবার উপরের পার্টটাকে 1 মাইনাস cos 2 ওমেগা টি। আমরা সাইন স্কোয়ার পার্টটাকে চেঞ্জ করার জন্য এখানে 2 দিয়ে, কারণ 2 সাইন স্কোয়ার ওমেগা টি এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা টি। এই 2টা পেলাম কোথায়? নেই তো আমাদের, সেই জন্য আমরা কি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এটা আগের ক্লাসে দেখানো হয়েছিল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লিমিট 0 টু টি ভি নট আই নট বাই টি। এখানে 2 দিচ্ছি আমরা, দিয়ে চেঞ্জ করি, তাহলে এখানে একটা 2 চলে আসলো আমাদের উপর নিচে যে 2 দিয়ে গুণ করছি। তাহলে নিচে 2টা থাক পেয়ে গেলাম, আর উপরে 2টা গুণ করে আমরা হয়ে গেল এটা 1 মাইনাস cos 2 ওমেগা টি ডিটি। এবারে দেখো ভি নট আই নট বাই 2t বলা, এখান থেকে পেয়ে যাচ্ছি এটা ইন্টিগ্রেশন করবো আমরা, তখন পেয়ে যাবো কি টি মাইনাস cos ইন্টিগ্রেশন করে আমরা পেয়ে যাবো সাইন ওমেগা টি বাই ওমেগা লিমিট 0 টু টি। তাহলে দেখো কি পাচ্ছি এবার, পি অ্যাভারেজ ইকুয়াল টু ভি নট আই নট বাই 2t। এখানে লিমিট বসাও, টি এ যখন আপার লিমিট বসাবো তখন পেয়ে যাবো টি এর জন্য, লোয়ার লিমিট বসলে 0 হয়ে যাবে। মাইনাস সাইনের ক্ষেত্রে মাইনাস সাইন 2 ওমেগা টি, এটা আগে করে দেখলেন কত এসেছিল? 0 এসেছিল আগের ক্লাসে। আবার দেখে নাও, সাইন ওমেগা লিমিট বসলে টি হয়ে যাবে, আর নিচে এক থাকছে ওমেগা এখানটায়। আর যখন লোয়ার লিমিট বসাবো তখন সাইন 0 হয়ে যাবে, সাইন 0 ভ্যালু 0। এখানটা দেখো সাইন ওমেগা টি এই পার্টটার মান আমাদের 0 আসবে কি করে দেখে নাও। সাইন ওমেগা ইকুয়াল টু আমরা 2 পাই বাই টি জানি, 2 পাই বাই টি ইনটু 80, টি কেটে গেল সাইন 2 পাই, সাইন 2 পাই, আর সাইন 2 পাই এর ভ্যালু 0। তাহলে এই পার্টটা আমাদের পুরোটা 0 হয়ে যাচ্ছে। থাকলো কি শুধুমাত্র এইটুকুটা, এটা ইনটু এইটা, পি অ্যাভারেজ ইকুয়াল টু ভি নট আই নট বাই 2t ইনটু 80।
টি কেটে গেল, তাহলে পেয়ে গেলাম পি অ্যাভারেজ ইকুয়াল টু, দেখো এখান থেকে পাচ্ছি কি ভি নট আই নট বাই টু, নিচে টুকে আমরা √2 ইন্টু √2 আকারে লিখতে পারি না, √2 আকারে লিখতে পারি টুকে। তাহলে দেখো এবার ভি নট বাই √2 এটা কি, এটা হয়ে গেল না ভি এর আরএমএস ভ্যালু, ইন্টু আই নট বাই √2 এটা হয়ে গেল আই এর আরএমএস ভ্যালু। আমরা পেয়ে গেলাম পি অ্যাভারেজ ইকুয়াল টু ভিআরএমএস ইন্টু আইআরএমএস। কখন? যখন পিওরলি রেজিস্টিভ সার্কিট সে সময়, বাকিগুলোর ক্ষেত্রে আলাদা হতে পারে। তোমরা যদি কেউ তুলতে চাও তাহলে ভিডিওটা পজ করে তুলে নেবে, মুছে দিচ্ছি। তাহলে আর পিওরলি রেজিস্টিভ সার্কিটের জন্য পাওয়ার পেয়ে গেলাম কত, অ্যাভারেজ পাওয়ার পেয়ে গেলাম ভোল্টেজের আরএমএস ভ্যালু ইনটু কারেন্টের আরএমএস ভ্যালু। কখন? যখন কারেন্ট এবং ভোল্টেজ দুটো সেম ফেজে রয়েছে, একই সঙ্গে চলছে, ওদের কোনো পথের পার্থক্য নেই সে সময়। আমি প্রথমে তোমাদেরকে ফর্ম ফ্যাক্টর বললাম, ফর্ম ফ্যাক্টর কি বললাম যে আরএমএস বাই আই অ্যাভারেজ ইকুয়াল টু 1.11। এই ভ্যালুটা শুধুমাত্র সাইন ওয়েভের জন্য প্রযোজ্য, শুধুমাত্র সাইন ওয়েভের জন্যই প্রযোজ্য, অন্য কোনো ওয়েভের জন্য প্রযোজ্য নয়। অন্য কোনো ওয়েভ হলে তাদের আরএমএস এবং অ্যাভারেজ ভ্যালু আলাদা বেরোবে, ওদের মানটা আলাদা বেরোবে। অন্য ইকুয়েশন সাইন ওয়েভ, অন্যান্য ওয়েভ কি সেটা প্রথম কথা বলেছিলাম, সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, বিভিন্ন ধরনের ওয়েভ হয়ে থাকে। সাইন ওয়েভ বলতে আমরা যেটা ওয়েভ নিয়ে কাজ করছি, এই ওয়েভটা হচ্ছে আমাদের সাইন ওয়েভ। তাহলে আমরা দেখলাম কি কি, ফর্ম ফ্যাক্টর দেখলাম, তারপরে সার্কিট থিওরির মধ্যে পিওর রেজিস্টিভ সার্কিট দেখলাম, ওর পাওয়ার দেখলাম, তারপরে দেখলাম পিওর ইন্ডাকটিভ সার্কিট, ওর পাওয়ারটাও দেখে নিই, তাই তো? তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি পেয়েছি, এবং আই এর ক্ষেত্রে আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2 পেয়েছি। এবারে আমরা ইন্ডাকটিভ সার্কিটের জন্য পাওয়ারটা বের করব। তাহলে ইন্ডাকটিভ সার্কিটের জন্য আমরা যে কারেন্ট পেলাম সেটা পেলাম আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2, আর অ্যাপ্লাইড ভোল্টেজ ছিল আমাদের ভি নট সাইন ওমেগা টি, যেখানটায় কারেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে রয়েছে। তাহলে পাওয়ার হয়ে যাবে এখানটায় পি ইকুয়াল টু ভি ইন্টু আই, মানগুলো বসে আমরা পেয়ে যাবো ভি নট সাইন ওমেগা টি, আই থেকে আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। এটা আমরা এই পার্টটাকে চেঞ্জ করতে পারি না, কি বলতো চেঞ্জ? আগে যে ইকুয়েশনটা কারেন্টের ইকুয়েশন বের করার সময় যেমনটা করলাম, যে কস এসেছিল আমাদের, তাই না? কসটা আমরা সাইনে নিয়ে এসেছিলাম, ঠিক সেই চেঞ্জ আমরা এখান থেকে সাইন থেকে কসে চলে যাব। এখান থেকে পাচ্ছি ভি নট সাইন ওমেগা টি ইন্টু, এখান থেকে দেখো মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস আই নট, এটা আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি। এবারে সাইন পাই বাই 2 ওমেগা টি, এই মানটা কি কস ওমেগা টি না? তাহলে পেয়ে গেলাম এই মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, ভি নট সাইন ওমেগা টি ইন্টু আই নট কস ওমেগা টি। এখান থেকে মাইনাস ভি নট আই নট সাইন ওমেগা টি কস ওমেগা টি। এই তো আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিই উপর নিচে, তাহলে দেখো পেয়ে যাচ্ছি মাইনাস ভি নট আই নট বাই 2, আর এইটুকুটা 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি, এটা কি হয়ে যাচ্ছে সাইন 2 ওমেগা টি না?
যে 2 sin থিটা cos থিটা সূত্র কি sin 2 থিটা, পেয়ে গেলাম এই মানটা। এবার আমরা করবো কি অ্যাভারেজ বের করবো। এবার আমরা করবো এর অ্যাভারেজ একটা ফুল সাইকেলের জন্য। পাওয়ারের মানটা বের করলাম, এবার দেখি অ্যাভারেজ পাওয়ার কি পাই। অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু কি হবে, উপরে এই পার্টটা ইন্টিগ্রাল হবে ভি নট আই নট বাই 2 আর সাইন 2 ওমেগা টি ডিটি, এর নিচে ইন্টিগ্রাল ডিটি 0 টু টি 0 টু টি লিমিট। তাহলে ইন্টিগ্রাল করো, মাইনাস ভি নট আই নট বাই 2 বাইরে, এখানে আমরা পেয়ে যাবো কি টি, থাকলো কি সাইন 2 ওমেগা টি ডিটি। তাহলে মাইনাস ভি নট আই নট বাই 2t, এখান থেকে ইন্টিগ্রেশন করলে cos 2 ওমেগা টি বাই 2 ওমেগা লিমিট 0 টু টি। এবারে টি এর ভ্যালুটা বসাতে হবে। এবারে টি এর ভ্যালু, এখানে একটা মাইনাস থাকবে, cos ইন্টিগ্রেশন করে sin থেকে cos আসলে মাইনাস মাইনাস প্লাস ভি নট আই নট বাই 2t, এখান থেকে 2 ওমেগাকে বাইরে বের করে দিলাম, cos 2 ওমেগা টি লিমিট মাইনাস cos 0। তাহলে এখানটায় আমাদের লিমিট বসানো হয়ে গেছে। এবার এখানে পেয়ে গেলাম ভি নট আই নট বাই 4 ওমেগা টি, এখানটায় cos 2 ওমেগা ভ্যালু বসিয়ে দাও 2 পাই বাই টি ইন্টু টি মাইনাস এখানটায় 1, টি টি কেটে যাবে, হয়ে যাবে cos 4 পাই। আর cos 4 পাই ভ্যালু কত, cos 4 পাই ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 1 মাইনাস 1 0 হয়ে যাবে, তাহলে পুরো ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি কি 0। অর্থাৎ এখানটায় কোনো পাওয়ার পাচ্ছি না, এভারেজ পাওয়ার পাচ্ছি না ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমরা এখানে যে পাওয়ারটা পাচ্ছি সেটা হচ্ছে কি ওয়াটলেস পাওয়ার বা ওয়াটলেস কারেন্ট। প্রবাহটা যেটা হচ্ছে এখানটায় ওয়াটলেস, ক্ষমতাহীন কারেন্ট, যে ওয়াটলেস পাওয়ার পাচ্ছি। তাহলে আমরা দেখলাম ফর্ম ফ্যাক্টর, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট এবং পিওরলি রেজিস্টিভ সার্কিট, এবং এই দুটোর ক্ষমতা। তাহলে এখানটায় যারা ক্ষমতাটা 0 পেলাম ইন্ডাকটিভ সার্কিট ক্ষেত্রে, সেটা কি করে হচ্ছে দেখে নাও। যে আমাদের ইন্ডাকটিভ সার্কিটে ছিল এটা ছিল আমাদের অ্যাপ্লাইড সোর্স, আমরা ধরেছিলাম এটা কোনো মুহূর্তে কারেন্ট বেরোচ্ছে এল, এখানে আই, এখানটা রয়েছে এল। এখানে আমরা কি বলেছিলাম, এখানে কারেন্ট যাওয়ার জন্য এখানটায় তড়িৎচালক বলের উদ্ভব ঘটছে, এবং এই তড়িৎচালক বলটা কি করছে, এখানটায় একটা এই যে তড়িৎচালক বলটা উৎপন্ন হচ্ছে সেটা সবসময় এর বিপরীত দিকে, যেদিকে প্রবাহ ঘটছে তার বিপরীত দিকে ক্রিয়া করছে, অর্থাৎ বাধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে প্রথমে ও এখান থেকে তড়িৎ নিয়ে চার্জ হচ্ছে, তখন ওদের ক্ষমতা উৎপন্ন হচ্ছে, ক্ষমতা থাকছে, পরের মুহূর্তে আবার ওখান থেকে ওটাকে অপচার্জ করার জন্য এদিকে ব্যয় করছে। তাহলে দেখা যতটা ও ক্ষমতা তৈরি করলো ঠিক ততটাই ক্ষমতা আবার ব্যয় করে দিচ্ছে, সেখানে আমার অ্যাভারেজ ক্ষমতাটা পেয়ে যাচ্ছি 0। সেই জন্য এখান থেকে কোনো অ্যাভারেজ ভ্যালু পাচ্ছি না আমরা ইন্ডাকটিভ সার্কিটের জন্য। তাহলে আজকে এখান থেকেই থাকছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, জানাবে, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসগুলো কেমন হচ্ছে, তোমাদের ভালো লাগছে কি লাগছে না, তোমরা কি বুঝতে পারছো কি পারছো না, আমি ঠিক বুঝতে পারবো। না হলে তোমার যদি কোনো রেসপন্স না করো তাহলে আমি কিছু বুঝতে পারবো না, তাই না? ঠিক আছে, ভালো থেকো সবাই।